শুরু করছি আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা নববর্ষের সাদর সম্ভাষণ। সেদিন পয়লা বৈশাখ। কলম নিয়ে বসে কি লিখি করছিলাম। কিছুই আসছিল না কলমে। অবশেষে বিরক্ত হয়ে কলম ফেলে টেলিফোনের রিসিভারটা তুলে নিলাম। সামনেই পড়েছিল রিসিভারটা, আমার টেবিলের এক কোণে। কিন্তু এখন কাকে ফোন করি? টেলিফোনের রিসিভারটা হাতে নিয়ে ভাবছিলাম, আজ বছরের প্রথম দিন। কাউকে ডেকে নতুন বছরের সাদর সম্ভাষণ জানালে কেমন হয়? কিন্তু কাকে জানাই? কাকে আবার? যাকে তাকে, যাকে খুশি তাকেই। আজকের দিনে কে আপনার, কেই বা পর। একধার থেকে ডেকে ডেকে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দিই। ধরে পাকড়ে তাই করাটাই কি ঠিক হবে না? টেলিফোন ডিরেক্টরি নিয়ে নাড়াচাড়া করি। অসংখ্য নাম, নম্বরও বহুত। কোন ধার থেকে শুরু করা যায়? চক্রবর্তীদের নিয়েই আরম্ভ করা যাক না? তাছাড়া বঙ্কিমবাবুও বলে গেছেন। কি বলে গেছেন? না, চক্রবর্তীদের নিয়ে বিশেষ করে কিছু বলেননি, তবে চক্রবর্তীদের নিয়েও সে কথা বলা যায়। একটু ঘুরিয়েই বলতে হয় বলতে গেলে। হ্যাঁ, চক্রবর্তীকে চক্রবর্তী না ডাকিলে কে ডাকিবে? অতএব একে একে চক্রবর্তীদের ধরে ধরে ডেকে যাই এবং মিষ্টি করে নববর্ষের সাদর সম্ভাষণ জ্ঞাপন করি। আমার দ্বারা তাদের চক্রবর্তী সুলভ যৎকিঞ্চিৎ জীবনে কিছু কিছু আরামের আমদানি হোক, ক্ষতি কি? কিন্তু চক্রবর্তীও খুব কম নেই, তারাই ১.৫ গজ জুড়ে আছে ডিরেক্টরির। যাই হোক, প্রথম একটা চক্রবর্তীকে পছন্দ করলাম এবং টেলিফোনটা কাছে এনে রিসিভারটা তুলে ধরলাম। যথারীতি নম্বর বলা হলো। অনেকক্ষণ ধরে কোনো সাড়া শব্দ নেই। হালখাতায় বেরিয়ে গেছেন নাকি ভদ্রলোক? এত বেলা পড়ে থাকতেই? বিচিত্র নয়, চক্রবর্তীরা যেরূপ মিষ্টান্ন লোলুপ আর উদর হৃদয়, অবাক হবার কিছু নেই। বহুক্ষণ বাদে একটা আওয়াজ এলো। মাছের মুড়ো মুখে করে কে একজন কথা বলছে বলে বোধ হলো আমার। রং নাম্বার, রং নাম্বার বলতে বলতেই নিরুদ্দেশ্যে মিলিয়ে গেল সেই আওয়াজ। ভারী বিরক্তি লাগে। নববর্ষের সাদর সম্ভাষণ জানাতে বসে ভাব জমাবার গোড়াতেই আরি। দূর দূর। রিং করতে শুরু করি ফের। আওয়াজটা আবার ঘুরে আসে এবং এসে আমাকে জানায় নম্বর এঙ্গেজড। এবং এই বলেই আবার সেটা উধাও হবার চেষ্টা করে। কিন্তু আমিও নাছোড়বান্দা। শুনুন মশাই, শুনুন। উপর চড়াও হয়ে আওয়াজটাকে পাকড়ে ফেলি। বলুন বলুন তাহলে। আওয়াজটাকে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে মনে হয়। আপনি শ্রীযুক্ত চক্রবর্তী? আমি বলি। না। বিনিন্দিত কণ্ঠে উনি জবাব দিলেন। আপনি আপনি কে তবে? এই এই ঠাকুর, ইলিশ মাছের রোস্ট কই আমার? রোস্ট? ইলিশের গোস্ত কাবাব? যাও নিয়ে এসো জলদি। তা কি বলছেন? আমি? আপনি কে? বলছি তো আমি, রং নাম্বার। তার উপরে এখন আবার রীতিমতন এঙ্গেজড। তারপর আর কোনো উচ্চবাচ্যই নেই। কিন্তু আমিও সহজে পরাস্ত হবার পাত্র না। আমার আরেক ডাকাতি শুরু হয়। ও বেচারি এখন নাচার রোস্টলেস বলেই হয়তো রেস্টলেস, এবং চক্রবর্তীও হয়তো নয়। দেখে শুনে দ্বিতীয় এক চক্রবর্তীকে ডাক দিই। আপনি কি মিস্টার চক্রবর্তী? হ্যাঁ, আপনি কে? নিজের নাম বললাম। টেলিফোনের অপর প্রান্তবর্তী সশব্দে ফেটে পড়লেন। বাধিত হলাম, কিন্তু আপনাকে তো আমি চিনি না মশাই, নামও শুনিনি কখনো। আমার কাছে কি দরকার আপনার? আজ্ঞে, দরকার এমন কিছু নয়, এই কেবল আপনাকে আমার নমস্কার, অর্থাৎ এই নববর্ষের। কে হে বৎসকরা, ইয়ার্কি দেবার আর জায়গা পাওনি? ৮ ঘন্টা ধরে রিং করে অনর্থক বাথরুম থেকে টেনে আনলে আমায়। এখন ঠান্ডা লেগে আমার সর্দি হবে, সর্দি বসে গিয়ে ব্রঙ্কাইটিস হবে, তারপরে নিউমোনিয়া দাঁড়িয়ে নিমতলা হয় কিনা কে জানে।
হায় হায়, তোমার মতো গুন্ডার পাল্লায় পড়ে অবশেষে আমি বেঘরে মারা পড়লাম। এবং সঙ্গে সঙ্গে তিনি কানেকশন কেটে দিলেন। নববর্ষ অবধি হয়ে থাকলো, সাদর সম্ভাষণটা ভালো করে জানাবার ফুসরতটুকুও পাওয়া গেল না। সে অবকাশ তিনি দিলেন না আমায়। আবার ডাক দিতে হলো ভদ্রলোককে। দুঃখের সহিত সেই বাথরুম থেকেই টেনে আনতে হলো আবার। কি করব, কোনো কাজ অসমাপ্ত কি অর্ধ সমাপ্ত রাখা ঠিক নয়, সেটা চক্রবর্তীদের কাজ না। বিশেষ করে আজকের দিনে কারোর সঙ্গে নতুন বছরের প্রথম খাতির জমাতে গিয়ে অখ্যাতি লাভটা যেন কেমন। আপনি মিস্টার চক্রবর্তী? আলবাত, আমি সেই। তুমি কোন বেয়াক্কেলে? আজ্ঞে, আমি আমি আমতা আমতায় দ্বিধা ভরে বলতে যাই, একটু আগেই তো আমার জবাব দিয়েছি, আবার কেন? আচ্ছা তেদর তো। এই বলে সশব্দে তার রিসিভার ত্যাগ করলেন। সকর্ণেই শুনতে পেলাম। আমাকে পরিত্যাগ করে আবার তার বাথরুমেই প্রস্থান করলেন বোধহয়। না, উনি ওর জীবনকে সমুজ্জ্বল করতে উৎসুক নন, অন্তত আপাতত এই মুহূর্তে যে নন তা বেশ বোঝাই যাচ্ছে। তালিকার তৃতীয় ব্যক্তিকে ধরে টানি এবার। শ্রীযুক্ত চক্রবর্তী আপনি? ঠিক ধরেছেন। আপনি কে? আগে আমিও আরেক শ্রীযুক্ত। আগে হ্যাঁ, চক্রবর্তী। জুৎসই হয়ে জানিয়ে দিই। ও তাই নাকি? চোখা গলায় বলতে শুরু করেন তৃতীয় ব্যক্তি। 2 হপ্তাহ ধরে আমি গরু খোঁজা খুঁজছি আপনাকে। সেই যে আপনি কেটে পড়লেন দালালির টাকাটা মেরে দিয়ে, তারপরে আপনার আর কোনো পাত্তাই নেই। আচ্ছা লোক আপনি, যা হোক, আপনার আক্কেলকে বলিহারি। আমি একটু বিব্রত বোধ করি। সাদর সম্ভাষণের পূর্বেই একজন অপরিচিতের কাছ থেকে এতটা মোলায়েম অভ্যর্থনা, এমন সাগ্রহ হাপিত্যেশ আমি প্রত্যাশা করি না। বিশেষ করে একটু আগেই দুটো সংঘর্ষ সামলাবার ঠিক পরেই। আমি তো কেবল সম্ভাষণ করে সারতে চাই এবং সরতে চাই, তারপরে আর কিছুই চাই না। কিন্তু ইনি তো দেখছি তারও বেশি অগ্রসর হতে উৎকৃত। যেভাবে যেরূপ আমাকে খোঁজাখুঁজি করছেন বললেন, তাতে হয়তো এরপরেও রীতিমতো ঘনিষ্ঠতা জমাবার পক্ষপাতী বলেই তাকে মনে হয়। এখন ধরে বেঁধে কোরবানি না করলেই বাঁচি। আমার তরফে বাক্যস্ফূর্তি হতে বিলম্ব হয়, স্বভাবতই একটু সময় লাগে। এ কি, চেপে গেলেন যে একেবারে? অন্য তরফে সম্ভাষণের দ্বিতীয় পালা শুরু হয়েছে ততক্ষণে। বেশ ভদ্রলোক আপনি, দালালির টাকাটা তো অক্লেশে মেরে দিয়ে যেতে পারলেন, কিন্তু এই পচা বাড়িতে কোনো মানুষ বাস করে? এদো ড্যাম্পো মশারাটায় কাকড়া বিছের সঙ্গে থাকতে পারে কেউ? এরকম বাড়ি আমাদের ভাড়া গছিয়ে এভাবে ঠকিয়ে কি লাভ হলো আপনার শুনি? তিনি জবাবদিহি চান। কি জবাব দেব? এবার আমাকেই কানেকশন কাট আপ করতে হলো। ভাব বজায় রাখা আর সম্ভব হলো না। দফায় দফায় কারো রাহাজানি চললে তার সঙ্গে রফা করে নিজের দফা রফা করা আমার মতো সুরাহাবাদীর রক্ত নয়। কাজেই বিদায় সম্ভাষণ না করেই সাদর সম্ভাষণ স্থগিত রাখতে হলো বাধ্য হই। কি করব? এবার চতুর্থ ব্যক্তির উদ্দেশ্যে ডাক ছাড়লাম এবং তাকে কাছাকাছি পাবা মাত্রই আর অন্য কথা না পারতে দিয়েই সর্বপ্রথমেই আমার কাজ সেরে নিই। শ্রীযুত চক্রবর্তী, আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাই। নববর্ষের সাদর সম্ভাষণ। কাদো কাদো গলায় জবাব আসে। তা জানাবে বই কি, তা না হলে বন্ধু? তা জানাবে না কেন? আজ তো তোমাদের সুখের দিন হে, তোমাদেরই স্ফূর্তি। এতদিনে আমার সর্বনাশ হয়েছে। পরশু মামলায় হেরেছি, শ্বশুরমশাই আত্মহত্যা করেছেন, আর আজ সকাল থেকে যত কাবলেওয়ালায় ছেকে ধরেছে। আগামীকাল আমার দেউলিয়া খাতায় নাম লেখাতে হবে। আজই তো তোমাদের মতো হিতৈষীদের দহরমের সময় গো, আনন্দ উতলে উঠবার দিন তো। আমার সর্বনাশ না হলে আর তোমাদের পৌষ মাস ফলাও হবে কি করে? টেলিফোনের অপর প্রান্তে ফুপিয়ে ফুপিয়ে আর্তনাদ উচ্ছ্বসিত হতে থাকে।
এই ব্যক্তিকেও, এই চক্রবর্তীটিকেও বরখাস্ত করে দিই তৎক্ষণাৎ। যেরকম বুঝছি সব দিক থেকেই আমার সাদর সম্ভাষণের একদম অযোগ্য বলেই একে বোধ হচ্ছে। নববর্ষের জন্যে একেবারেই ইনি প্রস্তুত নন। অতএব পঞ্চম চক্রবর্তীকে বেশ একটু ভয়ে ভয়েই ডাকতে হয়। সাড়া দিতে না দিতেই সদ্যলব্ধ চক্রবর্তী মশাই আরম্ভ করেন। বুঝেছি, আর বলতে হবে না, গলা পেতেই চিনেছি। তা সুদটা দিচ্ছেন কবে শুনি? আসল দেবার তো নামই নেই। কত জমে গেল খেয়াল আছে? একেবারেই উচ্চবাচ্য নেই যে। ঢের ঢের লোক দেখেছি বাবা, কিন্তু তোমার মতন এক নম্বরের এমন জোচ্চোর আর একটাও চোখে পড়ল না। একবার যদি সামনে পেতাম, মেরে পস্তা ওড়াতাম তোমার। পস্তালেন তিনি। আর বেশি শোনবার আমার সাহস হলো না। পস্তায়মান এই ধারদাতার ধাক্কায় আমি আধার দেখলাম। তাছাড়া সামান্য সাধারণ একজন, এক নামমাত্র চক্রবর্তীকেই আমি ডাকতে চেয়েছিলাম, এহেন কোনো রাজ চক্রবর্তীকে না। রিসিভার নামিয়ে অনেকক্ষণ কাহিল হয়ে থাকি। তারপর বিস্তর ইতস্তত করে ষষ্ঠ ব্যক্তির জন্য রিসিভার তুলি। কথায় বলে বারবার তিনবার, আবার তিনের শত্রুতাও হয় বলে থাকি। অতএব কার্যত তিনবারের ডবল করে ৯-৬ করে তবেই ছাড়া উচিত। হ্যালো, আপনি কি শ্রীযুক্ত চক্রবর্তী? ও আপনি? নমস্কার। আমিও একজন চক্রবর্তী, আপনারই স্বগোত্র নগণ্য এক নরাধম। হ্যাঁ, নমস্কার। আজ নববর্ষের প্রথম দিনটিতে আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি। সাদর সম্ভাষণ? আগে হ্যাঁ। অন্য তরফ থেকে অন্যতর চক্রবর্তীর কণ্ঠস্বর ভেসে এলো বেশ গদগদ স্বরে, মোলায়েম আর মিহি হয়ে। এই চক্রবর্তীটিকে অন্যান্য চক্রবর্তীর থেকে একটু স্বতন্ত্র বলেই মনে হয়। বঙ্কিমবাবুর কথাটা রকম ফের হয়ে এরও যেন জানা আছে মনে হচ্ছে। তিনি বলতে থাকেন, ধন্যবাদ। হ্যাঁ, কি বললেন? নামটা তো বললেন, কিন্তু আপনার ঠিকানাটা? ১৩৪ নম্বর। বেশ বেশ। রাস্তার নাম? বাহ, নাম ঠিকানায় কবিতা মিলিয়ে হরিহরাত্মা হয়ে আছেন দেখছি। বাহ বাহ, এই তো চাই। ছেলেপিলে কটি? একটি? আপনি একমাত্র? তার মানে? ও, এখনো বিয়েই হয়নি? হবার আর আশঙ্কাও নেই? তা না থাক, মানুষ আশাতেই এমনকি আশঙ্কা নিয়েও বেঁচে থাকে। বয়সটা কত বললেন? আন্দাজ করা একটু কঠিন। ২৮ থেকে ৮৮-র মধ্যে? তাহলেই চলবে। এত কথা জিজ্ঞেস করছি কেন? এক্ষুনি জানতে পারবেন। আমি যাচ্ছি আপনার কাছে। না না, কোনো ঘটকালি নয়। তবে আপনি যেমন আমাকে সাদর সম্ভাষণ দ্বারা আপ্যায়িত করলেন, তেমনি আজ নববর্ষের প্রথম দিনে একটা ভালো কাজ আপনার জন্য আমিও করতে চাই। আপনার জীবন বীমাটা আজই করে ফেলুন। শুভস্য শীঘ্রম। জীবন বীমার দ্বারাই জীবনের সীমা বাড়ানো যায়। অতএব শুভ কাজ দিয়েই বছরের প্রথম শুভ দিনটা আরম্ভ হোক। কেমন? দাঁড়ান, এই দণ্ডেই আমি যাচ্ছি। এই প্রত্যুত্তর লাভের পর বলা বাহুল্য আমি আর দাঁড়াইনি, সেই দণ্ডেই বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।